আয়াশকে ঈশার ক্লাসের ছেলেদের ভয় পাওয়ার মেন কারণ হচ্ছে ঈশা। কেননা ঈশা ওর ক্লাসের একটা ছেলে একদিন ওর সাথে কথা বলতে চেয়েছিল বলে ক্লাসে সব ছেলেদেরকে সেদিন ডেকে বলেছিল। দেখো, তোমরা সবাই আমার ভাইয়ের মতো। প্লিজ, তোমাদের ভালোর জন্য আমি একটা কথা বলছি। দয়া করে তোমরা কেউ আমার সাথে অতিরিক্ত ভাব জমাতে কিংবা কথা বলতে এসো না। আবার ভেবো না যে আমি অহংকারী কিংবা দেমাগী। আসলে এই কথাটা এই জন্য বলছি যে আমি তোমাদের কোনো ক্ষতি চাই না। তোমরা তো ভালো করেই চেনো আমার ভাইয়াকে, আমার বড় আব্বুর ছেলেকে। ও চায় না আমি কোনো ছেলের সাথে কথা বলি, আর আমার আম্মুও চায় না সেটা। আর আমি জানি আমি তোমাদের সাথে কথা বলি কিংবা তোমরা আমার সাথে কথা বলো, দোষটা কিন্তু তোমাদের উপরেই পড়বে। আর তোমরা জানোই ভাইয়া কেমন। সিনিয়র ভাইয়াদের থেকে নিশ্চয়ই শুনেছো ভাইয়ার সম্পর্কে, যেমনটা আমি শুনেছি। তাই প্লিজ, তোমরা যদি নিজেদের ভালো চাও তাহলে আমার সাথে কথা বলতে এসো না। দয়া করে আমাকে ভুল বুঝো না কেউ। তোমাদের সবার ভালো চাই বলেই আমি এমনটা বলছি। আই হোপ তোমরা আমার কথা রাখবে। সেদিনের পর থেকে ঈশার ক্লাসের কোনো ছেলে আর ঈশার সাথে কথা বলে না। তবে ঈশার প্রতি কারো খারাপ ধারণাও জন্মায়নি, বরং ঈশা ওদেরকে আয়াসের ব্যাপারে সতর্ক করে দিয়েছে বলে সবাই ঈশাকে থ্যাঙ্কস জানিয়েছিল। আর বলেছিল যদি কখনো বিপদে পড়ে তাহলে এই ভাইগুলোকে সব সময় তার পাশে পাবে। এমন নয় যে ঈশাকে সবাই বোনের দৃষ্টিতে দেখত, বরঞ্চ ওর ক্লাসের বেশিরভাগ ছেলেই ওকে ভালোবাসতো। কিন্তু ঈশার কথাগুলো শুনে তারা ভালোবাসার মানুষের স্থান ত্যাগ করে ভাইয়ের স্থান দখল করেছে। এর কারণ একটাই, ঈশার কথাগুলো শুনে ওদের বুঝতে 1 মিনিটও সময় লাগেনি যে আয়াস ঈশাকে ভালোবাসে। কেননা আয়াস যে অহংকারী নয় সেটা ঈশার ক্লাসে সবাই জানে। আয়াস কেন, ঈশার ফ্যামিলির কেউ যে অহংকারী নয় সেটা সবার অজানা নয়। আর আয়াস যেহেতু বলেছে শুধু ছেলেদের সাথে কথা না বলতে, মেয়েদের সাথে কথা বলতে তো বারণ করেনি। তার মানে তো এটাই যে আয়াস ঈশাকে ভালোবাসে। ছেলেগুলোর মধ্যে থেকে একজন ছেলে আমতামতা করে বলে উঠল, ভাইয়া, আপনি? আয়াস হেসে বলল, হ্যাঁ আমি। আর তোমরা তো ভয়ে পেয়ে আছো কেন? জাস্ট চিল ব্রো। আমি কোনো বাঘ কিংবা ভাল্লুক নই যে তোমাদেরকে আমাকে দেখে তো ভয় পেতে হবে। বাই দ্য ওয়ে, আমার সেই কারণে এখানে আসা। অ্যাকচুয়ালি ঈশার নাকি গতকাল মাসের নোট কালেক্ট করা হয়নি। তো এখন আমাকে বলো তো, তোমাদের মধ্যে কারো কাছে কি গত 1 মাসের নোটসগুলো সব আছে? আয়াসের কথা শুনে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ যে ভয়ে এক একজনের দম আটকে আসছিল, তবে এখন আর ভয় লাগছে না, বরং সবাই সাহস করে হেসে বলল। ছেলেগুলোর কথা শুনে আয়াস একটু অবাক হলো। হয়তো একটু অবাক হয়েছে বললে ভুল হবে। ছেলেগুলোর কথা শুনে আয়াস বেশ অবাক হয়েছে। আর অবাক হবে বা না কেন? আয়াস তো ছোট মাকে দিয়ে কথাটা শুধু ঈশাকে বলেছিল। সে নিজের এসে কখনো কলেজের কোনো ছেলেকে তো বলেনি ঈশার সাথে কথা না বলতে। তাহলে তবে প্রশ্নগুলো মাথায় আসলেও আয়াস মুখে সেটা প্রকাশ করল না, বরং মুখের ভাব স্বাভাবিক রেখেই বলল, আরে না না, আমার কোনো কষ্ট হয়নি। তোমরা আমাকে নিয়ে ভেবো না, তোমাদের নিয়ে ক্লাস টাইম হয়ে এসছে। তোমরা নোহাকে নিয়ে নোটসগুলো ঈশার কাছে পৌঁছে দিও, ঠিক আছে? আয়াসের কথায় ছেলেগুলো একসাথে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে সম্মতি জানালো। ওকে, তাহলে আমি আসছি। সবাই মন দিয়ে পড়বে, কেমন? সবাই আবারও ঘাড় বাঁকিয়ে সম্মতি জানালো। আয়াস উঠে আসলো সেখান থেকে। তারপর ঈশার সাথে কথা বলে বেরিয়ে এসে গাড়ি স্টার্ট দিল। আজ যেহেতু অফিস যেতে হবে না, তাই বন্ধুদের সাথে আড্ডা দিলে ব্যাপারটা মন্দ হয় না। ব্যাস, যেই ভাবা সেই কাজ। আয়াস একে একে ফাহাদ, রাফি, রায়ান, জীবন এবং সুজন সবাইকে কল দিয়ে বলে দিল যেন ওদের আগের আড্ডার সেই জায়গাটাতে চলে আসে।
আয়াসকে বলতে দেরি হলো, কিন্তু কারো আসতে দেরি হলো না। আসলে বন্ধুমহলগুলো এমনই হয়, সবসময় অপেক্ষা করে থাকে কখন বন্ধুদের মধ্যে কেউ একজন কল দিয়ে বলবে, চল আজ সারাদিন আবারও আগে সেই দিনগুলোর মতো জমিয়ে আড্ডা দিই। যে যত ব্যস্তই হোক, সবাই যেন একটা ফোন পেলেই পৃথিবীর সব কাজ ছেড়ে আসতে বাধ্য। পৃথিবীর সব কিছুই আসলে পুরাতন হয়, তবে সেই জিনিসগুলো পুরাতন হয় না, সেটা হলো বন্ধুত্ব। আয়াস সবার সাথে ঘন্টা তিনেকের মতো আড্ডা দিয়ে আবারও গাড়ি নিয়ে ঈশার কলেজে গেল। আর ড্রাইভারকে বলে দিয়েছে আজ ঈশাকে আনতে যাওয়ার প্রয়োজন নেই, ও নিজে গিয়ে নিয়ে আসবে। ঈশার সবে কলেজ ছুটি হয়েছে ঈশার কলেজ সবে ছুটি হয়েছে, তাই ক্লাস থেকে বেরিয়েই নুহার সাথে হেসে হেসে কথা বলতে বলতে গেটের দিকে যেতে লাগলো। নুহা হলো ঈশার জানের জিগার দোস্ত, এক কথায় বেস্ট ফ্রেন্ড। নুহাদের তেমন আর অঢেল টাকা পয়সা নেই, আবার গরিবও নয়, দুটোর মাঝামাঝি অবস্থানে করছে। পরিবারে তেমন বেশি লোকও নেই, নুহার একটা ছোট ভাই আর বাবা মা, এই কজন মিলেই নুহার পরিবার। ঈশার ক্লাসের বেশিরভাগ ছেলে মেয়েরাই বড়লোক, যার দরুন মেয়েরা কেউই নুহার সাথে মিশতে চায় না, কারণ ওই যে নুহাদের অঢেল টাকা পয়সা নেই। ক্লাসের অধিকাংশ মেয়েদেরই তো দেমাগে পাই পড়ে না, আর তাই তো ঈশার নিজের ক্লাসের একটা মেয়েকেও ভালো লাগে না। সবার সাথে ততটুকু কথা বলে যতটুকু না বললেই নয়। তবে সবার মাঝখান থেকে যাকে ঈশার বন্ধু হিসেবে ভালো লাগে সে হচ্ছে নুহা মেয়েটা অনেক ভালো, আর মিশুকেও বটে। ঈশা যদি এই কলেজের কেউ চোখে বন্ধ করে বিশ্বাস করতে বলে, সে হচ্ছে নুহা, যাকে সে বলতে অজ্ঞান। নুহাও ঈশা বলতে পাগল, আর হবেই না বা না কেন? যেখানে আজকালকার মডার্ন দুনিয়ার মানুষ বড়লোকদের দেখলেই শুধু কথা বলে, সেখানে নুহা তো মধ্যবিত্ত ঘরের একটা মেয়ের সাথে ঈশা বন্ধুত্ব করেছে, এটাই বা কজন করে। তাই ঈশা যেমন নুহাকে আপন ভাবে, ঠিক তেমনি নুহা ঈশাকে নিজের থেকেও বেশি বিশ্বাস আর ভরসা করে। ঈশা আর নুহা দুজনেই পাশাপাশি হাঁটছে আর কিছু একটা নিয়ে কথা বলতে বলতে হাসছে। নোটসগুলো নিতে পারায় আজকে বেশ খুশি খুশি লাগছে ঈশার, কারণ নোটসগুলো দিতে না পারলে নির্ঘাত এক্সামে ডাব্বা মারত। আর ঈশা জানে বাড়ির সবাই ওকে যতই আদর করুক, এক্সামে খারাপ করলে সবাই বকবে। এমনকি যেই বড় আব্বু ওকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে, এক্সামে খারাপ করলে উনি সবার থেকে বেশি কষ্ট পাবেন। আর ঈশা কখনোই বড় আব্বুর মনে কষ্ট দিতে চায় না। কিরে, আজ বেশ খুশি খুশি লাগছে মনে হচ্ছে, কি ব্যাপার? নুহার কথা শুনে ঈশা হেসে বলল, আরে ভাইয়া, সামান্য নোটসের জন্য আপনি কষ্ট করতে আসলেন কেন? আরে তেমন কিছু না, আসলে নোটসগুলো নিতে পারা একটু আনন্দ লাগছে। তাই বল, আমি তো ভেবেছিলাম আজ আয়াস ভাইয়া নিজে এসে কলেজে দিয়ে গেছে বলে খুশি খুশি লাগছে। আচ্ছা, বাই এনি চান্স আমার কাছে আসল কথাটা বলতে চাচ্ছিস না, তাই তো? আরে তুইও যে কিসব বলিস না, তেমন কিছুই না। ঈশা, তোকে একটা কথা জিজ্ঞেস করব? না মানে, তুই যদি কিছু না মনে করিস তো। একটা থাপ্পড় দিব। তুই আবার আমার কাছে অনুমতি নিয়ে কথা বলতে শুরু করলি কবে থেকে? ধরে নে আজ থেকে। বাজলামো না করে বল কি বলবি। তুই কি আয়াস ভাইয়াকে ভালোবাসিস? হ্যাঁ বাসি তো, আয়াস ভাইয়া আমার বড় ভাই হয়, আর বোন হিসেবে ভাইকে তো ভালোবাসাই উচিত। ঈশা, আমি কিন্তু মজা করছি না, একদম সিরিয়াসলি বলছি, আর আশা করব তুইও আমাকে সিরিয়াসলি উত্তর দিবি। সাথে সাথেই ঈশা হাঁটা থামিয়ে দিয়ে দাঁড়িয়ে গেল। ঈশাকে দাঁড়িয়ে পড়তে দেখে নুহাও থেমে গেল, তবে মুখের প্রশ্নের উত্তর জানার সেই অধীর আগ্রহটা রেখেই তাকিয়ে রইল ঈশার মুখ পানে। ঈশা অবাক কণ্ঠে বলল, মানে?
মানে হলো তুই কি আয়াস ভাইয়াকে ভালোবাসিস? আর তুই অতটাও ছোট নয় যে কোন ভালোবাসার কথা বলছিস সেটা বুঝবি না। আশা করি তুই বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি বা কি জানতে চাইছি। জানাটা কি খুব জরুরি? যদি বলি তাই? তাহলে বলবো সব প্রশ্নের উত্তর জানতে নেই, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। সময় হলে তুই নিজেই জানতে পারবি। এই বলে ঈশা আবারও হাঁটা ধরল সামনের দিকে। ঈশাকে অনুসরণ করে নুহাও ঈশার সাথে পা ফেলতে লাগলো। হাঁটতে হাঁটতে নুহা বলল, তাহলে কি ধরে নেব, তুই আয়াস ভাইয়াকে ভালোবাসিস? সেটা তোর ইচ্ছা, আমি তো আর কারোর ইচ্ছা পোষণে বাধা দিতে পারি না। ঈশা, তোকে একটা কথা বলবো? না, বলিস না। তুই না করলেও বলবো। তাহলে অনুমতি নেওয়ার কি দরকার ছিল? আয়াস ভাইয়া কিন্তু তোকে ভালোবাসে। ঈশার সাথে সাথে নুহা দিকে তাকালো, খুশি হওয়ার ভান করে বলল, সত্যি? মজা করিস না। আরে মজা কোথায় করলাম, আমি তো সত্যি জানতে চাইলাম। জানতাম না আয়াস ভাইয়া আমাকে ভালোবাসে। আচ্ছা তুই কি করে জানলি রে? বা এনি সুযোগ ভাইয়া কি তোকে বলেছে যে ও আমাকে ভালোবাসে? আরে ভাইয়া কেন আমাকে বলতে যাবে? তোর প্রতি ভাইয়ার কেয়ার দেখলে যে কেউই বলতে পারবে আয়াস ভাইয়া তোকে ভালোবাসে। তাই? তাহলে এক কাজ করিস, কলেজে সব মেয়েদের খবরটা জানিয়ে দিস, পারবি না? তার মানে তুইও ভাইয়াকে ভালোবাসিস, রাইট? আর এই জন্যই সব মেয়েদের জানাতে বলছিস, যেন ওরা আর আয়াস ভাইয়ার দিকে হাঁ করে তাকিয়ে না থাকে। ইউ আর জেলাস, রাইট? তোর মাথাতেই শুধু এসব আজাইরা কথাগুলো আসতে পারে। চল জলদি, ড্রাইভার আঙ্কেল এসে বসে থাকবে আবার। কথা বলতে বলতে ঈশা আর নুহা গেট পেরিয়ে সামনে তাকাতেই দেখলো আয়াস এক হাত পকেটে ঢুকিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে। আয়াসকে দেখে ঈশা নিজের অজান্তেই মুখের হাসিটা আরো প্রশস্ত হয়ে গেল। এই মুহূর্তে আয়াসকে এখানে দেখবে সেটা কল্পনাও করেনি ঈশা। ঈশা প্রফুল্ল কণ্ঠে বলল, এ কি, আচ্ছা ভাইয়া আসলো যে? কেন, তোকে নিতে এসছে? আরে সে তো আমি জানি, কিন্তু প্রতিদিন তো ড্রাইভার আঙ্কেল আসে, আজ ভাইয়া আসতে গেল কেন? কি ব্যাপার, খুশি হয়ে গেছিস মনে হচ্ছে আয়াস ভাইয়াকে দেখে? আরে ধুর, তুইও না, চল তো। হ্যাঁ চল। তারপর দুজনে গাড়ির কাছে গেল। ওদের যেতে দেখে আয়াস এবার মোবাইলটা পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আরে নুহা যে, কেমন আছো? জি ভাইয়া ভালো, আপনি? এই তো ভালো। আঙ্কেল আন্টি ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এখন নিশ্চয়ই বাড়িতে যাচ্ছ? জি ভাইয়া। তাহলে তো আমাদের সাথে চলে যেতে পারবে, চলো। যাওয়ার পথে নয় তোমাকে নামিয়ে দিলাম। না ভাইয়া, আপনারা যান, আমি একাই চলে যেতে পারবো। আরে না করছিস কেন? একই রাস্তা দিয়েই তো যাব, চল না আমাদের সাথে। না রে, তোরা যা, আমি রিক্সা নিয়ে চলে যাব। আফটার অল দুজন লাভ বার্ডস একসাথে যাচ্ছিস বলে কথা, প্রাইভেসি তো বানতা হে। আমি কাবাব মে হাড্ডি হতে চাই না, জাস্ট চিল দোস্ত। লাস্ট কথাগুলো নুহা ঈশার কানের কানে বলল। তারপর ঈশাকে ঠেলে ড্রাইভিং সিটের পাশের সিটে উঠিয়ে দিল। নুহার কাজ দেখে ঈশা হেসে বলল, তুইও না? আচ্ছা রাতে হোয়াটসঅ্যাপ করিস তাহলে, কথা আছে। ঠিক হ্যাঁ। আয়াসও আর কিছু বলল না। নুহা বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করলো। আচ্ছা ভাইয়া, আজ ড্রাইভার আঙ্কেল না আসে তুই আসলি যে? ড্রাইভার আঙ্কেল ছুটিতে গেছে, নাকি তোর কোনো কাজ ছিল না বলে এসেছিস? কোনটা? নোটসগুলো পেয়েছিস? গাড়ির সাথে সাথে এবার ঈশার বকবকানিও শুরু হয়ে গেল। আরে কাম অন ভাইয়া, তোর মতো লিজেন্ড একটা ছেলে এটাও জানে না
যে প্রশ্নের উত্তর কখনো প্রশ্ন হয় না। আমি তোকে একটা প্রশ্ন করেছি আর তুই তার উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করছিস। তোর প্রশ্নগুলো সব আজাইরা, তাই আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি। এখন বল, নোটসগুলো পেয়েছিস? তুই বলেছিস আর আমি নোটস পাবো না, সেটা কি হয়? তাই তো বলি, ম্যাডামকে আজ এত খুশি খুশি লাগছে কেন? তার মানে নোটস পেয়ে এত খুশি? অফকোর্স। আচ্ছা ঈশা, আমাকে একটা কথা বলতো। আরে একটা কেন, হাজারটা বল, আমি শুনছি। তুই কথা বলবি আর আমি শুনবো না, তা কি হয়? আমাকে কি কথা বলতে দিবি নাকি তুই নিজেই বকবক করবি? আরে না না, বল তুই। কয়েক সেকেন্ড নিরাপদ থেকে আয়াস বলল, আচ্ছা তোর ক্লাসের ছেলেগুলো তোর সাথে কথা বলে না? হঠাৎ এই প্রশ্ন কেন? আর তুই তো বলেছিলি যেন আমি কোনো ছেলের সাথে কথা না বলি। ঈশা এতক্ষণ আয়েশের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। হঠাৎ আচমকা গাড়ি চলা বন্ধ হয়ে গেছে বুঝতে পেরে সামনের দিকে তাকালো ঈশা। হ্যাঁ সত্যি, গাড়ি তো থেমে আছে। ঈশা অবাক হয়ে আয়েশের দিকে তাকালো। কি হলো, গাড়ি থামিয়ে দিলি কেন? তুই আগে আমাকে এটা বললে যে আমি কখন বলছিলাম তোকে ছেলেদের সাথে কথা না বলতে। আমার যতটুকু মনে আছে আমি কখনো তোকে এমনটা বলিনি। তাহলে কি কাল থেকে কলেজের সব ছেলেদের সাথে কথা বলা শুরু করব? মারবটানি এক চর। আমার প্রশ্নের উত্তর না দিয়ে ফালতু কথা বলছিস কেন? ড্যামিট, আমি যেটা বলছি উত্তর দে। আচ্ছা, তোমার কি আমাকে দেখে কোনো রকম কচি খুকি মনে হয়? মানে? মানে হলো কলেজে ভর্তি হওয়ার পর আম্মু যেদিন আমাকে বলেছিল আমি যেন কোনো ছেলের সাথে কথা না বলি, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম কথাটা আম্মুর মুখের কথা নয়, কথাগুলো অন্য কেউ আম্মুর কাছে ট্রানজাকশন করেছে। আর সেই অন্য কেউটা যে তুই ছাড়া অন্য কেউ নয়, আমি সেটা ভালো করে জানতাম। কারণ স্কুলে থাকতে আম্মু কখনোই কথাটা বলেনি, কলেজে ভর্তি হওয়ার পর দিনই বলেছে। তার মানে তো এটাই দাঁড়ায় যে আমি এখন আর ছোট নেই, আমি বড় হয়ে গেছি, বেশ বড়। তাই একদিন ক্লাসের একটা ছেলে আমার সাথে কথা বলতে চাইলে আমি সবাইকে ডেকে তোর কথা বলি, অর্থাৎ বলি যে তুই আমাকে কোনো ছেলের সাথে কথা বলতে নিষেধ করেছিস। ব্যাস, তোর কথা যখন শুনেছে সবাই তো আমাকে বোন ডাকতে শুরু করে দিয়েছে। এখন কি ক্লিয়ার হলো নাকি ভেজাল আছে? ঈশার কথাগুলো শুনে আয়াস তো অবাক হয়ে তাকিয়ে আছে ঈশার দিকে। আয়াস যেন বিশ্বাসই হচ্ছে না যে কথাগুলো ঈশা বলেছে। ঈশা এতটা ম্যাচিওর হয়ে গেছে যেটা ওর অজানাই রয়ে গেছে। সব সময় যে ঈশা সে ছোট বলে এসেছে সেটা তো সে ঈশা নয়। এই ঈশা তো অন্য ঈশা। হ্যাঁ, অন্য ঈশাই তো। এই ঈশা তো বেশ ম্যাচিওর। কথাগুলো ভাবতেই আয়াসের কেন যেন মনটা হেসে উঠল, তবে মুখে সেই হাসিটা প্রকাশ পায়নি। হয়তো ঈশার সামনে সেটা লুকিয়ে রেখেছে। মুখে এখনো সেই অবাক ভাবটা বজায় রেখেই তাকিয়ে আছে ঈশার দিকে। হয়তো অবাক বলাটা ভুল হবে, অনেকটা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ঈশার দিকে। ঈশা আয়াসকে এমন করে তাকিয়ে থাকতে দেখে ঈশা আয়াসের মুখের সামনে তুড়ি বাজালো। কি রে, এমন করে কি দেখছিস? মুহূর্তেই আয়াসের ঘোর কাটলো, আমতা আমতা গলায় বলল, মানে কই কি দেখছি? তাহলে সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দে আব মেরা ভাই। আয়াস কিছু না বলেই গাড়ি স্টার্ট দিল। গাড়ি আবারও চলতে শুরু করেছে। কয়েক সেকেন্ড চুপ থেকে আয়াস বলল, আচ্ছা ঈশা, তুই এত ম্যাচিউরিটি কবে হলি রে? কবে থেকে? কেন, তুই জানিস না কবে থেকে হয়েছি? না রে। ও, তাহলে এখন জেনে রাখ, যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেদিন থেকে। তুই আর মানুষ হলি না। সেটাও হয়ে যাব। আবার যেদিন বাংলাদেশে যুদ্ধ হবে সেদিন, তখন মানুষ হয়ে গুলি নিয়ে ডিসকাউন্ট করে মারবো শত্রুদের। তুই পারিসও বটে। এমন হাজারো কথা বলতে বলতে আয়াস আর ঈশা বাড়িতে এসে পৌঁছালো। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে যে যার মতো
করে রুমে চলে গেল। মাঝখানে প্রায় সপ্তাহ চারেকের মতো কেটে গেছে, বলা চলে প্রায় মাসখানেকের সময় চলে গিয়েছে। আয়াস আর ঈশার দুষ্টু মিষ্টি ঝগড়ার মধ্য দিয়ে সময়গুলো বেশ যাচ্ছে। রোজকার মতো আজও আয়াস সন্ধ্যার সময় অফিস থেকে বাসায় ফিরছে, আর রোজকার মতো ঈশাও আয়াসের রুমে যাওয়ার পরই আয়াসের জন্য চা নিয়ে আয়াসের রুমে আসলে আয়াস কয়েকদিন আগে ওকে কড়াভাবে বলে দিয়েছে আয়াস আসার পরপরই যেন আয়াসের রুমে চা নিয়ে যায়। যদিও ঈশা প্রথমে মানতে চায়নি, কিন্তু পরে আয়াস ওকে সকল শর্তর কথা মনে করিয়ে দেওয়াতে বাধ্য হয়ে রাজি হয়েছে। তবে আয়াস ওকে চা নিয়ে রুমে যেতে বলেছে ঠিকই, কিন্তু ওকে কিচেনে যেতে বারণ করেছে। বলেছে হয় মাকে বলার কথা, নয়তো ছোট মাকে বলবে চা করার জন্য, ও যেন ভুলেও কিচেনে না যায়। অবশ্য আয়াসের মাও ঈশাকে কখনো কিচেনে যেতে দেয় না। যদি ঈশার কিছু প্রয়োজন হয় উনি নিজে সেটা করে দেন। আফটার অল ঈশাকে মেয়ের মতো ভালোবাসেন কিনা। ঈশা চায়ের কাপ সহ ট্রে নিয়ে আয়াসের রুমের দরজায় এসে গলা খাকারি দিল। আয়াস ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে টি শার্ট গায়ে দিচ্ছিল। ঈশার কণ্ঠ পেয়ে তাকালো সেদিকে। ঈশা এখনো দরজায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তোকে কি ভেতর আসার জন্য ইনভাইটেশন দিতে হবে? আয়াসের কথা শুনে ঈশা মুখ বাঁকিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এই জন্যই কারো ভালো করতে নেই। যদি হুট করে ঢুকে যেতাম তাহলে বলতি আমার ম্যানার্স নেই, আর এখন সৌজন্য তো দেখালাম বলে বলছিস ইনভাইটেশন দিতে হবে কিনা। তোরা ছেলেরা আসলেই খাটাস, মেয়েদের সব কিছুতে তোদের দোষ। বলতে বলতে ঈশা ট্রেটা সেন্টার টেবিলের উপরে রাখলো। বেশ লেকচার দেওয়া শিখে গেছিস মনে হচ্ছে। তা শর্তের কথা কি ভুলে গিয়েছিস নাকি আবার মনে করে দিতে হবে? কথাগুলো বলে আয়াস বিছানায় এসে বসলো। ঈশা বিরক্তি নিয়ে বলল, তোর এই শর্তের জ্বালায় আর বাঁচি না। সব সময় কি আর এই শর্ত টর্তের কথা মনে থাকে? কেন, মাথায় কি সবসময় ছেলেদের কথা ঘুরে যে সামান্য শর্তগুলো মনে রাখতে পারিস না? চায়ের কাপে চুমুক দিতে দিতে কথাটা বলল আয়াস। ঈশা ওর পাশেই বসে ছিল, সেখানে বসে থেকেই বলল, যদি ঘুরে তাতে তোর কি প্রবলেম আছে? আবার সরি মনে ছিল না। এভাবে ধমকানোর কি আছে? সাথে সাথে ঈশা খুশি হয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, কি দেওয়ার আছে? আমার জন্য কিছু এনেছিস বুঝি? বল কি এনেছিস? তোকে তো না ধমকালে হয় না। এখন তাড়াতাড়ি চাটা শেষ কর, একটা জিনিস দেওয়ার আছে বলেছি, অমনি শুরু হয়ে গেছে। আমরা ছেলেরা নাকি তোদের দোষ খুঁজি সব কিছুতে। তা তোরা যে সবসময় চাই খাই করিস সেটা দোষের নয়, সব মেয়েরাই এমন। কেউ কিছু দিবে বললেই হয়েছে, সাথে সাথে ব্যাঙের মতো লাফানো শুরু করে দেয়, ফাউল কোথাকার। ঈশার অন্য সময় আয়াসের সব কথাতেই হাসির ছলে উড়িয়ে দিল, এখন কেন যেন আয়াসের কথায় মন খারাপ করলো। বাচ্চাদের মতো গাল ফুলিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, যা লাগবে না তোর জিনিস। একটু খুশি হয়েছি বলে এতগুলো কথা শোনাতে হয়? তৎক্ষণাৎ আয়াসের চা খাওয়া শেষ। আয়াস আর চোখে ঈশার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, বাহ, তার মানে তো রাগ করেছিস, বেশ ভালো তো। তুই যেহেতু রাগ করেছিস তাহলে নিশ্চয়ই আমার রান্না জিনিসটাও দিবি না। অবশ্য না নিলেও কোনো প্রবলেম নেই, কাল একজন আসবে বলছে, আমি ওকে দিয়ে দিব জিনিসটা। আয়াসের কথাগুলো শুনে ঈশার কোনো রকম হেলদোল হয়েছে বলে মনে হলো না। উল্টে চায়ের কাপটা শেষ করে সেন্টার টেবিলের ওপর থেকে ট্রেটা নিয়ে উঠে দাঁড়ালো। তারপর চলে যেতে নিয়েও কিছু একটা ভেবে থেমে গিয়ে আয়াসের দিকে তাকিয়ে বলল, তোর জিনিস তুই যাকে ইচ্ছা তাকে দে, আমাকে বলছিস কেন? আমি তো তোর কিছুর নাম শুনলেই চাই খাই করি। যা, যে আমার মতো কিছুর নাম শুনলেই লাফাবে না তাকে দিস। আসছি। বলেই ঈশা আর না দাঁড়িয়ে হাঁটা ধরল। আয়াস ঈশার সাথে তৎক্ষণাৎ মজা করলেও এখন ঈশার কথা শুনে বুঝতে পেরেছে ঈশা ওর কথায় কষ্ট পেয়েছে, আর এটাও বুঝে গিয়েছে যে ম্যাডাম ওর সাথে অভিমান করেছে।
তাই বসে না থেকে ঈশার রুম থেকে বের হওয়ার আগেই দৌড়ে গিয়ে ঈশার পর তাৎকে দাঁড়ালো। ঈশা বোধহয় এতে কিছুটা বিরক্তই হলো, বিরক্তিকর কণ্ঠে বলল, কি হলো? আমার পথ আটকে দাঁড়িয়েছিস কেন? সরা সামনে থেকে। বলেই ঈশা পাশ কাটিয়ে চলে যেতে চাইলো। আয়াস আবারও ঈশার সামনে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস? প্রতিদিন তো আমি যেতে বললেও যাস না, তোহার মতো বসে থাকিস, আর আজকে চা খেয়ে চলে যাচ্ছিস? আমি থাকলে তো তোর কাজে ডিস্টার্ব হয়, রোজ বলিস সেটা, তাই আজ কোনো রকম ডিস্টার্ব করতে চাইছি না তোকে। সামান্য কথায় এত রিয়াক্ট করছিস কেন? বালাই ষাট, আমি রিয়াক্ট করব কেন? আমি তো জাস্ট। আমি এত কথা শুনতে চাই না। ট্রাইটা এখন সেন্টার টেবিলের উপর রাখ, কুইক। কি হলো, কথা কানে যায়নি? আমি এক কথা দুইবার বলা পছন্দ করি না, জানিস না নিশ্চয় এটা? আয়াসের ভুবন কাঁপিয়ে ধমকে ঈশা কেঁপে ওঠা কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ জানি। তাহলে এখনও দাঁড়িয়ে আছিস কেন? যা, ট্রেটা সেন্টার টেবিলের উপর রাখ। সাথে সাথে ঈশা দৌড়ে গিয়ে ট্রেটা সেন্টার টেবিলের ওপর রেখে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওকে দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি ভয় পেয়েছে। আসলে আয়াস ওর সাথে রাগ দেখালেও এমন ধমক দিয়ে কথা বলে না কখনো। তাই আজকে হঠাৎ আয়াসের এমন ধমক দিয়ে কথা বলাটা ঈশার স্বাভাবিকভাবে নিতে পারেনি। ঈশাকে ভয় পেয়ে তথস্থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াস মুচকি হেসে দরজাটা লক করে দিয়ে আবারও বিছানার কাছে ফেরত আসলো। তারপর অফিসের ব্যাগ থেকে কিছু একটা বের করতে করতে গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন বয়? ঈশা কিছু না বলে বাধ্যমের মতো বিছানায় বসলো। আয়াস ব্যাগ থেকে একটা অয়েন্টমেন্ট আয়াস ব্যাগ থেকে একটা অর্নামেন্টসের বক্স বের করে ঈশার দিকে এগিয়ে দিয়ে বলল, নে, এটা তোর জন্য। কি হলো, ধর। সাথে সাথে ঈশা আয়াসের হাত থেকে বক্সটা নিল। তৎক্ষণাৎ আয়াসের ওপর রাগ থাকায় ঈশা বক্সটি খেয়াল করেনি, তাই তেমন কৌতূহলও দেখায়নি। কিন্তু এখন যখন বক্সটি হাতে দিল, সাথে সাথে ঈশার সমস্ত রাগ গলে গিয়ে কিছুটা খুশি আর কিছুটা অবাক ভাব চেহারায় ফুটিয়ে তুলে আয়াসের মুখের দিকে তাকিয়ে বলল, কি আছে এটার মধ্যে? আয়াস ধপ করে ওর পাশে বসে বলল, কি আছে সেটা খুললেই দেখতে পাবি, খুলে দেখ। ঈশাও আর দেরি না করে বক্স খুলতে শুরু করলো। মুখে সেই হাসি। এখন ঈশাকে দেখলে কেউ বলবে না যে একটু আগেও গাল ফুলিয়ে বসেছিল। বক্সটি খুলে আর বাচ্চাদের মতো করে লাফাচ্ছে, পুরো যেন একটা বাচ্চা। আয়াস হাসলো ঈশার কাজ দেখে, তবে সেটা ঈশার অগোচরে। ঈশার অবশেষে 3 মিনিট পর বক্সটি খোলা হলো। ঈশা যেন বক্সটি খুলেই বক্সে থাকা জিনিসটি দেখলো, সাথে সাথে খুশিতে লাফিয়ে উঠল। ওয়াও, গোল্ডেন নেকলেস, তাও আমার জন্য! আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। এত সুন্দর নেকলেস! আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটা আমার জন্য এনেছিস। ও মাই গড, কি যে সুন্দর এটা! দেখি তো, আমি পরে দেখি এটা পরলে আমাকে কেমন দেখায়। বলতে বলতে ঈশা খুশিতে গদগদ হয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর প্রফুল্ল হয়ে আয়াসের আনা নেকলেসটা গলায় পরার চেষ্টা করতে লাগলো। আয়াস কিছু বলছে না, শুধু ঈশার কর্মকাণ্ড দেখে যাচ্ছে। আসলে ঈশার বাচ্চামোগুলো ওর দেখতে ভালোই লাগে, তাই তো হুটহাট কিছু একটা এনে ওকে এমন বাচ্চা বানিয়ে দেয়। ঈশা যেন ওর পছন্দের কিছু পেলে বাচ্চা হয়ে যায়, সেটা আয়াসের অজানা নয়। আর কেন যেন ঈশার এই বাচ্চামোগুলো আয়াসের খুব ভালো লাগে, আর তাই আয়াসের মাঝে মাঝে ইচ্ছার জন্য ওর পছন্দের জিনিসগুলো নিয়ে আসে। প্রায় গত 5 মিনিট ধরে ঈশা আয়নার সামনে দাঁড়িয়ে ওর জন্য আনা নেকলেসটা পরার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত চেষ্টা করেও সে নেকলেসটা পরতে পারল না। এবার আর না পেরে শেষমেশ মুখ কাচুমাচু করে আয়না দিয়ে ঈশার
আয়াসের প্রতিবিম্বর দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, ভাইয়া একটু পরিয়ে দে না। আমি আনলামও, এখন আবার আমাকেই পরিয়ে দিতে হবে? মনে তো হচ্ছে অনেকটাই ভুল হয়েছে। আচ্ছা, তুই এত আনরোমান্টিক কেন বলতো? একটু পরিয়ে দিলে কি হয়? সিনেমায় দেখিস না, নায়করা নায়িকাদের কত রোমান্টিক ভাবে পরিয়ে দেয়। তুই আস্ত একটা আনরোমান্টিক। তাহলে যা, কোনো রোমান্টিক ছেলে দেখে নিয়ে আয়। আমি সিনেমার নায়কও হতে পারবো না আর রোমান্টিকও হতে পারবো না। আর তোর তো নাই আসছে সিনেমার নায়িকা হতে। ওনার জন্য এত টাকা খরচ করে গিফট আনলাম, আবার এখন নাকি পরিয়ে দিতে হবে। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। এভাবে বলছিস কেন? আয় না, আমাকে নেকলেসটা পরিয়ে দিলে কি তোর জাত চলে যাচ্ছে? তোর জ্বালায় আর বাঁচলাম না। কেন যে আমি এটা আনতে গেলাম আল্লাহ জানে। দেখি দে। বলতে বলতে আয়াস ঈশার পেছনে গিয়ে দাঁড়ালো। ঈশাও কোনো রকম ভনিতা না করে নেকলেসটা আয়াতের হাতে দিল। আয়নার দিকে ঘুর, আমার দিকে ফিরে থাকলে আমি পরিয়ে দেবো কি করে? সাথে সাথে ঈশা আয়নার দিয়ে ঘুরে তাকালো। আচ্ছা ভাইয়া, আজ হঠাৎ আমার জন্য এত দামি একটা গিফট আনলি কেন? না মানে আমার জানা মতে তো আজ আমার বার্থডে নয়, তাহলে আজ হঠাৎ এমন দামি গিফট আনলি যে, তাও আবার আমার অতি পছন্দের একটা জিনিস। তুই জানিস আমি এতদিন ধরে আশা করে আছি এমন একটা নেকলেসের কথা বলবো আব্বুকে, আর আব্বু যদি না এনে দেয়, বড় আব্বু তো আছেই, বড় আব্বুকে বলে এমন একটা নেকলেস বানাবো। বাট আমার আশাটা তুই পূরণ করে দিবি। আয়াস নিশ্চুপ। ঈশা যেন ওকে এতগুলো কথা বলেছে, ওর কোনো হেলদোল নেই। ও নিজের মতো করে ঈশার নেকলেসটা পরিয়ে দিচ্ছে। আসলে নেকলেসটা হুকটা একটু টাইট হওয়ায় সেটা লাগানোর চেষ্টা করছে। আয়াসকে চুপ থাকতে দেখে ঈশা আবারও বলল, কি রে ভাইয়া, চুপ করে আছিস কেন, বল। আয়াস এবার নেকলেসটা হুক লাগানো শেষ করেছে, তাই ঈশার নেকলেসটা ঠিক করে দিতে দিতে আয়াস বলল, কি বলবো? এই যে আজ হঠাৎ এত দামি গিফট আনলি কেন আমার জন্য? তো ছোটো মাথায় অত কিছু ঢুকবে না, তাই এসব জানতে না চেয়ে বরং পছন্দ হয়েছে কিনা সেটা বল। এই যে আজকে হঠাৎ এত দামি গিফট আনলি কেন আমার জন্য? ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঈশার থুতনি রেখে কথাটি বলল আয়াস। যদিও আয়াসের এমন ক্লোজ হওয়াতে অন্য সময় হলে ঈশা লাফালাফি করত, কিন্তু এখন নেকলেসের খুশিতে সব ভুলে গিয়েছে। তাই হয়তো আয়াসের কাছে আসাটা গায়ে মাখছে না, বরং আয়াসের প্রশ্নে প্রফুল্ল কণ্ঠে বলল, সে আর বলতে, অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আয়াস তখন ঈশাকে জড়িয়ে ধরে ঈশার কাঁধে থুতনি রেখে দাঁড়িয়েছিল। হঠাৎ আচমকাই ঈশার কথা শেষে হতেই ঈশার ঘাড়ে কামড় দিয়ে বসলো আয়াস। সাথে সাথে ঈশা ব্যথায় কুঁকিয়ে উঠল। আহ ভাইয়া, কি করছিস? সাথে সাথে আবারও কামড় পড়ল ঘাড়ে, আর ঈশাও বারের মতো এবারও কুঁকিয়ে উঠল ব্যথায়। আহ ভাইয়া, তুই পাগল হয়ে গেলি? কি করছিসটা কি? কুত্তার মতো কামড়াচ্ছিস কেন? যতবার ভাইয়া বলে ডাকবি আর তুই করে বলবি ততবারই এভাবে একটা করে কামড় খাবি। ঈশা এবার কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সামান্য ভাইয়া ডাকছি বলে আর তুই করে বলেছি বলে এভাবে কামড় দিবি? সাথে সাথে আবারও আয়াস সেই বিখ্যাত কামড় অনুভব করলো ঈশা। আহ আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আর ভাইয়া বলে ডাকবো না, তুই করেও বলবো না, প্লিজ ছাড়। আয়াস আবারও কামড় দিতে যাবে, আর তার আগে ঈশা তড়িৎ গতিতে বলল, সরি সরি, প্লিজ ছাড়ো, প্রমিস আর বলবো না। কি বলবি না? এই যে তোকে, সরি, এই যে তোমাকে আর কখনো ভাইয়া বলে ডাকবো না, আর তুই করেও বলবো না। এবার আয়াস অবশেষে ঈশাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। মনে থাকে যেন, নয়তো আজকের পুনরাবৃত্তি হবে, কথাটা মাথায় রাখিস।
বলেই আয়াস বিছানায় গিয়ে বসে পড়ল। উফ, এমন ভাবে কেউ কামড় দেয়? যেভাবে ব্যথা করছে মনে তো হচ্ছে কামড়ের সাথে মাংস সহ খেয়ে ফেলেছে, পুরো দাঁত সব বসিয়ে দিয়েছে। তোমাকে পরিয়ে দিতে বলাটাই আমার ভুল হয়েছে। আমার মনে থাকে না বলে না হয় ভাইয়া তুই করে বলে ফেলি, তাই বলে কুত্তার মতো এইভাবে কামড় দিবে? আয়াস বিছানায় বসতেই মোবাইল টিপতে টিপতে বলল। রাত 12টা। মাহমুদ মেনশনে সবাই যখন ঘুমে মগ্ন, আয়াস তখন চুপি সারে ঈশার রুমের দরজা ঠেলে ঈশার রুমে প্রবেশ করেছে। এত রাতে আসার একটাই কারণ, আর সেটা হলো ঈশা যাতে ঘুমিয়ে পড়ে আর আয়াসের আগমনটা যেন বুঝতে না পারে। আর যখন শুধু ঈশা কেন, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আয়াস বাদে। এমনকি যার জন্য আয়াস এখনো জেগে আছে সেও বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু আয়াসের চোখে ঘুম নেই। আর ঘুম আসবে বা কি করে? ভালোবাসার মানুষটিকে এভাবে আঘাত করে কারো চোখে ঘুম আসে? আয়াসের চোখেও আসে না। তাই তো বাড়ির সবাই ঘুমিয়ে পড়তে দেখে আর নিজের রুমে বসে থাকতে পারেনি, ছুটে এসেছে প্রিয়সীর ঘাতে মলম লাগাতে। আয়াস ঈশার রুমে ঢুকেই দরজা আবার আগের মতো চাপিয়ে দিল। তারপর কোনো রকম শব্দ না করে ধীর পায়ে হেঁটে ঈশার পাশে গিয়ে বসল। ঈশার গভীর ঘুমে মগ্ন, তাই আয়াসের উপস্থিতি টের পায়নি। যাতে আর কখনো ভুলে না যাস তার জন্য এই ব্যবস্থা। এখন থেকে ভাইয়া ডাকার আগে আর তুই বলার আগে আজকের কামড়ের কথা মাথায় রাখবি, তাহলে আর ভুল হবে না। পাগলিটা আর বড় হলো না। দেখো হাত পা ছড়িয়ে ছিটিয়ে কেমন করে ঘুমাচ্ছে, কম্বল কোথায় আর ও কোথাও নিজেও জানে না। আর ওর নাকি রাতে প্রচুর শীত করে, ভাবা যায়? কথাগুলো নিজের মনে আউড়ে আয়াস মুচকি হেসে ঈশার পায়ের কাছ থেকে কম্বল নিয়ে ভালো করে ঈশার গায়ে জড়িয়ে দিল। সাথে সাথে ঈশার ঘুমের ঘরে কম্বলটা দু হাতে আঁকড়ে ধরল। আয়াস এটা দেখে আবারও মুচকি হেসে ঈশার মাথার কাছে গিয়ে বসে পড়ল। কম্বল টেনে দেওয়া গলায় কামড়ের দাগটা দেখা যাচ্ছে না, তাই আয়াস ঈশার গলা থেকে কম্বলটা সরিয়ে একটু নিচে টেনে দিল যাতে গলার দাগটা দৃশ্যমান হয়। যখনই আয়াস ঈশার গলায় দাগটা দেখতে পেল, সাথে সাথে আটকে উঠল সে। ও মাই গড, আমি এতটা জোরে কামড় দিয়েছি পুরো কামড় দাগ বসে গেছে। না জানি ব্যথাটা কেমন পেয়েছে পাগলিটা। ভাগ্যিস দাগটা বসার কারোর হাতে চোখে পড়েনি, যদি পড়তো তাহলে তো আব্বু আম্মু আমার খবর করে ছাড়তো। পাগলিটা কীভাবে সহ্য করছে এতটা ব্যথা। আমার এখন তো নিজের উপরে রাগ হচ্ছে, কেন যে মাঝে মধ্যে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। আমার জন্য শুধু শুধু এতটা কষ্ট সহ্য করতে হচ্ছে ওকে। কথাগুলো বলতে বলতে আয়াসের পকেট থেকে একটা অয়েন্টমেন্ট বের করে পাশে রাখলো। তারপর কয়েক সেকেন্ড ঈশার গলার দাগটার দিকে তাকিয়ে থেকে হঠাৎই দাগের ওপর লম্বা সময় ধরে ঠোঁট ছুঁয়ে রাখলো। আয়াসের মনে হচ্ছে যদি সব ব্যথাটুকু চুষে নেওয়া যেত তাহলে হয়তো ও তাই করত। দাগটির দিকে তাকালেই কেমন যে একটা ঘৃণা জন্মায় নিজের উপরে। ও কবে থেকে এমন জানোয়ার হয়ে গেছে যে এমন করে ওর ইস্যুকে কামড়ে দিল? পারলো ও এটা করতে? আয়াস দীর্ঘ সময় ধরে কামড় দেওয়া স্থানটিতে ওষ্ঠ ছুঁয়ে এবার পাশ থেকে অয়েনমেন্টটা হাতে নিয়ে সেটা থেকে কিছুটা ওষুধ বের করে হাতের আঙুলে নিল ঈশার গলায় লাগিয়ে দেবে বলে। তবে ঈশা একটু নড়ে চড়ে ওঠায় আয়াসের হাত আর বাড়ায়নি, যদি ঈশা বুঝতে পেরে যায় তাই। কিছু সময় পর যখন বুঝতে পারলো ঈশা ঘুমের মধ্যে নড়ে চড়ে উঠছে, আয়াস স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর ঈশা যাতে জেগে না যায় এবং কোনো রকম ব্যথা না পায় তার জন্য আস্তে আস্তে খুব যত্ন করে ঈশার গলায় ওষুধ লাগিয়ে দিতে লাগলো আয়াস ওষুধটা এতটাই যত্ন করে লাগাচ্ছে যে যেন ব্যথাটা ঈশা নয় বরঞ্চ ও পেয়েছে। আচ্ছা, ভালোবাসার মানুষগুলি বুঝি এমনই হয়? ভালোবাসার মানুষটিকে যতটা আঘাত না করা হয় তার চেয়ে বেশি দ্বিগুণ কষ্ট নিজেকে পেতে হয়।
ঈশার গলায় ওষুধ লাগানো শেষ হলে আয়াস উঠে গিয়ে ওয়াশরুম থেকে হাতটা ধুয়ে আসলো। তারপর আবারও ঈশার পাশে বসে পড়ল। ততক্ষণ ঈশা আবারও নড়ে চড়ে গা থেকে কম্বলটা ফেলে দিয়েছে। তাই আয়াস আবারও ঈশার গায়ে কম্বলটা টেনে দিল। তারপর কম্বলের বাহিরে হয়ে থাকা ঈশার বাম হাতের কম্বলের ভেতরে ঢুকিয়ে দিয়ে আবারও থেমে গেল। ফের ঈশার হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে অন্য হাত মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আই এম সরি ইস্যু, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারিনি কামড়গুলো এত জোরে পড়ে যাবে। আমি সত্যি অনেক বেশি সরি, প্লিজ ফরগিভ মি। আর কখনো এমন করবো না, কখনোই না। আমি আসলে একটা ইডিয়েট, নয়তো এভাবে। হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পেল আয়াস। চমকে উঠল সাথে সাথে। এত রাতে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে? এটা বাড়িতে সবাই তো ঘুমিয়ে পড়ছিল, তাহলে এখন আবার কে উঠলো? আয়াসের যখন কথাগুলো নিজের মনে বিড়বিড় করছিল, তখনই রুমের দরজা ঠেলে আনিশা বেগম রুমে ঢুকলেন। আয়াস তখনই ঈশার পাশে বসা ছিল। তবে কে আসছে না আসছে সেটা ভেবে ঈশার গা থেকে হাতটা সরিয়ে এনেছে। এত রাতে ছোট মা ঈশার রুমে ঢুকে আয়াসকে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। ছোট মাকে এই মুহূর্তে কি বলবে বা কি বলা উচিত কিছু বুঝতে পারছে না। ও কিছু বলবে তার আগে আনিশা বেগম ওর দিকে এগিয়ে আসতে আসতে বললেন, ও তার মানে তুই? হ্যাঁ ছোটো মা, কিন্তু তুমি এখানে? আর বলিস না, হঠাৎ পানির পিপাসা পেয়েছিল, রুমে দেখি পানি নেই, তাই ডাইনিংয়ে পানি খেতে এসেছিলাম। হঠাৎ ঈশার রুমের দিকে চোখ পড়তেই দেখলাম লাইট জ্বলছে। আমি মনে করেছিলাম ও ভয় পেয়ে লাইট জ্বালিয়ে রেখেছে, তাই দেখতে আসলাম। এসে দেখছি তুই বসে আছিস। হ্যাঁ, আসলে ওর তো আবার ঘুমালে খবর থাকে না। দেখতে আসলাম যে ঠিকঠাক মতো শুয়েছি কিনা, কম্বল গায়ে দিয়েছি কিনা, দ্যাটস ইট। এই দেখো না, আমি এই পর্যন্ত 3বার ওকে কম্বলটা গায়ের উপর টেনে দিয়েছি। আর ম্যাডাম দেখো কম্বল কোথায় আর উনি কোথায়, খবরও নেই। ওর কথা আর বলিস না, ও সবসময় এমনই। পাশে কেউ থাকলে ওকে ও যে কতবার লাথি দেয় নিজেও জানে না। আর সেখানে এটা তো কম্বল মাত্র। বাই দ্য ওয়ে, তা আজ কি তুই এখানেই থাকবি? আমি এখানে থাকলে ভয় করবে না তোমার? ধুর, কি যে বলিস না, তোকে ভয় পাওয়ার কি আছে? না মানে তোমার মেয়ের সাথে যদি উল্টোপাল্টা কিছু করে ফেলি সেটার ভয় করছে না? আরে ভয় পাবো কেন? তুই কিছু করলে তো ভালোই। আমি তাড়াতাড়ি নানিমা হব আর ভাবি দাদিমা। ও তার মানে আমার হবু বউয়ের সাথে রোম্যান্স করে কোনো বাধা নেই, তাই তো? জি আয়াস, আমি তোর শাশুমা হয়, একটু তো সম্মান কর। শাশুড়িকে কেউ এসব বলে? আমি আমার শামুমাকে নয়, আমার ছোট মাকে বলছি, যে আমার সবচেয়ে ভালো বন্ধু। তাই বন্ধুকে বলতে দ্বিধা কোথায়? তারপরেও শাশুমা তো হয়। আচ্ছা আমি যাচ্ছি, তোর জিনিস তুই পাহারা দে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি গেলাম। আনিশা বেগম রুম থেকে বেরিয়ে গেল। আয়াস কিছু সময় ওনার যার দিকে তাকিয়ে থেকে আবার ঈশার দিকে তাকালো। ম্যাডাম কত সুন্দর করে ঘুমাচ্ছে দেখো। আমার ঘুম কেড়ে উনি ঘুমের রাজ্যে মগ্ন। কোথায় বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। এই কিউট ফেসটা দেখলে মনটা চাই এই মুখটার দিকেই তাকিয়ে থেকে সারাক্ষণ। ছোটো মা আমার জিনিসটা আমাকে পাহারা দিতে বলে চলে গিয়েছে, কিন্তু বলা তো যতটা সহজ ততটা কঠিন। ওর সাথে থাকা মানে যে আমার নিজের সাথে যুদ্ধ করা। ছোটো মাকে নিয়ে কী করে বোঝায় সেটা? ম্যাডাম তো দিব্যি পড়ে পড়ে ঘুমাবে, কিন্তু আমার তো ঘুমের 12টা বেজে যাবে। কখন যে পাগলিটাকে নিজের করে পাবো আল্লাহ জানে। এই পিচ্ছি, আচ্ছা তোকে এত করে পৃথিবীতে আসতে কে বলছে? হ্যাঁ, একটু আগে আসতে পারলি না, তাহলে আমাকে এত এত অপেক্ষা প্রহর গুনতে হতো না। কথাগুলো বলে আয়াস ঈশার গায়ে আবারও কম্বল জড়িয়ে দিয়ে ঈশার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর ঈশার রুমের লাইটটা অফ করে আগের মতো ড্রিম লাইট জ্বালিয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। পরের দিন, আজ শুক্রবার, অফ ডে হয়। আয়াস আর ঈশা একটু দেরিতেই ঘুম থেকে উঠল। আসলে শুক্রবার আসলে ওরা দুজনেই এমন, 10টার আগে কারো ঘুম ভাঙতে চায় না।
ঘুম থেকে উঠে দুজনেই যে যার ঘরে ফ্রেশ হয়ে নিচে এসে ডাইনিংয়ে বসলো। মা, ছোট মা, দেখি নাস্তা দাও, ক্ষুধা লেগেছে খুব। আম্মু, বড় আম্মু, আমারও খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি নাস্তা দাও। রুকসানা বেগম আর আনিসা বেগম কিচেনেই ছিলেন। নিজেদের ছেলে মেয়েদের বেলা 10টায় ঘুম থেকে উঠে এসে ডাইনিংয়ে বসতে দেখে দুজনেই হাসলেন। রুকসানা বেগম হেসে বললেন, তোদের দুজনের অবশেষে ঘুম ভাঙলো তাহলে? আচ্ছা আয়াস, ঈশা না হয় ছোট, তাই শুক্রবারে বেলা করে ঘুম থেকে ওঠে, কিন্তু তুই তো ছোট নস, এত বেলা করে ঘুম থেকে ওঠার কোনো মানে হয়? আম্মু, তুমি সব সময় শুধু আমার দোষই দেখো। ভাইয়া যে অফিসে যায় রোজ সকালে উঠে, সেটা চোখে পড়লো, আর আমার কলেজে যাওয়াটা চোখে পড়লো না? আমিও তো রোজ রোজ সকাল সকাল উঠে কলেজে যাই, তাই শুক্রবার একটু দেরিতে ঘুম থেকে উঠি। আনিসা বেগম কিচেন থেকে পরোটা আর ভাজি নিয়ে আসতে আসতে কথাগুলো বললেন, কিন্তু আয়াস চুপ থাকলেও ঈশা চুপ থাকেনি। বকবক করতে থাকবি নাকি নাস্তা করবি? দুইটার একটা কর। তোর বকবকের জন্য আমি খাবার খেতে পারবো না নয়তো। আমার বকবকের সাথে তোর খাওয়ার কি সম্পর্ক? তুই তোর খাবার খা, আমি যা খুশি তাই করব। তাহলে একটা কাজ কর, বাথরুমে গিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে জোরে জোরে চিল্লা। আমার সামনে অ্যাটলিস্ট ঘ্যান করিস না। আয়াস, রুকসানা বেগমকে ধমক দিতে দেখে আনিসা বেগম বললেন, ভাবি, তুমি আয়াসকে শাসাচ্ছ কেন? ও তো ঠিকই বলেছে, ঈশা এমন চিল্লাচিল্লি করলে ও শান্তিতে খেতে পারবে? ঈশা, তোর জন্য দেখলি তো ভাবি আয়াসকে বকছে, যত নষ্টের গোড়া তুই। তোকে নিয়ে যে আমি কি করি। শোন, আরেকবার যদি আয়াস তোর জন্য ভাবির বকা খায়, তাহলে দেখবি তোর খবর আছে। এখন তাড়াতাড়ি খাবার শেষ করে রুমে যা। আনিশা, তুমি ওকে। থাক বড় আম্মু, তুমি আম্মুকে কিছু বোঝাতে যেও না। আম্মুকে কিছু বোঝাতে যাওয়াটাই বেকার। তাড়াহুড়ো করে খাবার খেতে খেতে কথাটা বলল ঈশা। ঈশাকে এভাবে তাড়াহুড়ো করে খেতে দেখে আয়াস ধমকে উঠল। হোয়াট ননসেন্স! হিসেবে খাচ্ছিস কেন? তোর খাবারটা কি কেউ খেয়ে নিচ্ছে, নাকি তুই খাবার খেয়ে যুদ্ধে করতে যাবি? কোনটা? ঈশা নিচ্ছুপ। আস্তে খা, গলায় আটকে গেলে পরে আবার আমাকেই দোষ দিবি। বলবি আমার জন্যই তুই ছোট আমার কাছে বকা খেয়েছিস, আর রাগ করে তাড়াতাড়ি খেতে গিয়ে গলায় আটকে গিয়েছিস। আমি বাবা দোষ না করে দোষী হতে পারবো না। আমি থাকলে তো তুই খেতে পারবি না, তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি যাতে তুই ভালো করে খেতে পারিস। এমনিতেও ঈশাকে নিজের কথা শেষ করতে পারল না, তখনই দরজা থেকে হাস্যোজ্জ্বল পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। হাই এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। চেনা কণ্ঠ পেয়ে সাথে সাথেই আয়াস আর ঈশা দরজার দিকে তাকালো। একটা সুদর্শন ছেলে ওদের দিকেই এগিয়ে আসছে। আরে নয়ন, যে কি রে শালা, সকাল সকাল তুই? ছেলেটি ততক্ষণ ওদের কাছে চলে এসেছে। আয়াস কথাটি শুনে ছেলেটি আয়াসের পিঠে চাপড় দিয়ে বলল, তোরা এতক্ষণে ঘুম থেকে উঠেছিস বলে কি এখনো সকাল রয়ে যাচ্ছে? শালা, ঘড়ি দেখ একবার, 11টা বাজে। ঈশা, কেমন আছো? জি ভাইয়া, বলো। জি ভাইয়া, ভালো। তুমি ভালো আছো? ইয়া, আই এম ফাইন। তা আরেকজন আসবে বলছিলেন, উনি কই? আয়াস একটা কথা বলল। তখন পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। মিলির মুখে হাউ আর ইউ টু ইন ওয়ান শুনে আয়াস হেসে বলল, হোয়াট ডু মিন বাই 2 in 1? আমি এসে গেছি। হাউ আর ইউ, 2 in 1? আই মিন 2 দেহ 1 প্রাণ। কেমন আছিস ঈশা? কেমন আছো? জি আপু, ভালো। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। মা এদিকে এসো, কে এসছে দেখো, তাড়াতাড়ি এসো। রুকসানা বেগম আর আনিসা বেগম তখনই কিচেনে ছিলেন, কিন্তু দুজা নিজের মধ্যে কথা বলায় এতটাই ব্যস্ত ছিলেন যে ড্রয়িং রুমে আওয়াজগুলো ওদের কানে গেল না। হঠাৎ আয়াসের চিৎকার শুনে তৎক্ষণাৎ আঁচলে হাত মুছতে মুছতে কিচেন থেকে বেরিয়ে আসলেন। কোথায় কে এসেছে?
বলেই রুকসানা বেগমের সামনে তাকিয়ে ওনার মুখে একচিলতে হাসি ফুটে উঠল। কে আবার? তোমার প্রাণের প্রিয় ভাইপো আর ভাইজি এসেছে। তাই তো দেখছি। কি রে অয়ন, মিলি, তোরা হঠাৎ? আমাকে তো একটু বললিও না। কেমন আছিস তোরা? বলতে বলতে রুকসানা বেগম ওদের দিকে এগিয়ে আসছেন। ফুপিকে দেখে অয়ন আর মিলি বস থেকে উঠে দাঁড়িয়ে সালাম করলো। আরে বস, তোরা সালাম করতে হবে না। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছি ফুফি, তুমি আমাদের একদম ভুলেই গিয়েছ। একটু তো যাও না আমাদের দেখতে, তাই আমরা চলে আসলাম তোমাকে দেখতে। ভালো করেছিস তোরা এসেছিস। তা আমাকে বলিসনি কেন আসবি? আমি তোদের জন্য গাড়ি পাঠাতাম। ফুপির কথায় মিলি অভিমানী গলায় বলল, ফুপি, তোমাকে না বললেও তোমার ছেলেকে কিন্তু আমরা ঠিকই বলেছি। ভেবেছি ও আমাদের নিতে আসবে, কিন্তু এসে দেখি মহাশয় ব্রেকফাস্ট করছেন। সকাল 11টায় উঠে নাকি ব্রেকফাস্ট করছে, ভাবা যায়? আরে ওর সাথে আর কথা বলিস না। তোরা বলার জন্য আর মানুষ পেলি না। আমাকে না বলে তোরা ওকে বললি কেন? অয়ন হেসে বলল, মা, আমি কি জানতাম না কি তোমার ভাইপো ভাইজি সকাল সকাল চলে আসবে? আমি তো ভেবেছিলাম দুপুরের দিকে আসবে, তাই তো নাস্তা করে ওদের আনতে যাব, কিন্তু তার আগেই তোরা। এনিওয়ে অয়ন, মিলি, মনে হয় তোরা ঘুম থেকে উঠে নাস্তা করার সময় পাসনি। আয় বসে নাস্তা কর আমাদের সাথে। আয়াসের টেট দেয়া কথা শুনে অয়নের সাথে সাথে তেতে উঠল। শালা, আমরা তোর মতো সকাল 10টায় ঘুম থেকে উঠিনি, তাই নাস্তা না করে আসার প্রশ্নই ওঠে না। আর আমি বলছিলাম কি, আনিসা বেগম নাস্তা নিয়ে এগিয়ে আসতে দেখে অয়ন হেসে বলল, আরে আন্টি, আপনি আবার কষ্ট করে এসব আনতে গেলেন কেন? আন্টি বুঝি এতক্ষণে এসব আনার জন্য আসতে পারেননি? আরে সেটা নয়, জাস্ট ভাবলাম তোমরা এত দূর থেকে এসছো তাই আর কি। এনিওয়ে ভালো করছো তোমরা। মিলির সাথে কথা শুনে আনিশা বেগম হেসে বললেন, আরে সেটা নয়, জাস্ট ভাবলাম তোমরা এত দূর থেকে এসেছো তাই আর কি। এনিওয়ে, ভালো আছো তোমরা? আমি তো বিন্দাস আছি, নাও নাস্তা করো আয়াস। বাবা, তোর কি আর কিছু লাগবে? অয়ন আর মিলিকে নাস্তা দিতে দিতে কথাটা বললেন আনিশা বেগম। আয়াস কিছু বলবে তার আগেই ঈশা বলল। আনিশা বেগম কিছু বলতে যাবে তার আগেই রুকসানা বেগম ইশারা পাশে বসে বললেন, আম্মু, তুমি ভাইয়াকে জিজ্ঞেস করলে কিছু লাগবে কিনা, কিন্তু আমাকে জিজ্ঞেস করলে না যে কিছু লাগবে কিনা। ঈশার কথা শুনে অয়ন মিলি দুইজনে হাসল। নাস্তা করার ফাঁকে অয়ন বলল, আমার মেয়েকে কেউ জিজ্ঞেস করতে হবে কেন? আমার মেয়ের জন্য আমি আছি না। কি খাবি বড় আম্মুকে বল, বড় আম্মু দেব। ফুপি, আঙ্কেল, ফুপা, ওনারা কোথায়? ওনাদের দুজনকে দেখছি না যে। না বড় আম্মু, কিছু লাগবে না, আমি জাস্ট বলছিলাম। সবাই এভাবে টুকটাক কথা বলতে বলতে নাস্তা করে নিল। অয়ন আর মিলি আসায় পুরো বাড়িটা যেন একরকম ভরা ভরা হয়ে গেল। ওদের উপস্থিতিতে আজকের দিনটা বেশ হাসি খুশিতে কেটে গেল। রাতে সবাই ডিনার করতে বসছে, শুধু রোকসানা বেগম আর আনিশা বেগম ছাড়া, কারণ ওনারা দুইজনেই এখনও টেবিলে খাবার সাজাচ্ছেন। টেবিলে খাবার সাথে সাথে হঠাৎ আনিশা বেগম বলে উঠলেন, অয়ন, মিলি, খাওয়া শুরু করো। তোমরা বসে আছো কেন? না আন্টি, প্রবলেম নেই, আপনারা বসুন, তারপর সবাই একসাথে খাবো। আর আমার বসে থাকার কারণ হচ্ছে আমি আজ ফুপির হাতেই খাবো। কি ফুপি, খাইয়ে দেবে তো আমায়? মিলির কথা শুনে রায়হান মাহমুদ হেসে বললেন, আরে কেন দেবে না? রুকসানা, ওকে খাইয়ে দাও। সে তুমি না বললেও আমি দিতাম। আমার মেয়েটা আমার হাতে খেতে চেয়েছে আর আমি দিব না, সেটা কি হয়? আয় এদিকে, আমার পাশে এসে বস। রুকসানা বেগমের কথা শুনে সাথে সাথে মিলি উঠে দৌড়ে গিয়ে ফুপির পাশে চেয়ারে বসে পড়ল। মিলির কাণ্ড দেখে সবাই হেসে খাওয়ায় মনোযোগ দিল। তবে সবাই খাওয়া শুরু করলেও একজন কিন্তু তাও না খেয়ে বসে আছেন, আর সেটার জন্য কেউ নয়, ঈশা। সবার খাওয়া শুরু করছে ঠিকই, কিন্তু ঈশা এখনও না খেয়ে শুধু নিচের দিকেই তাকিয়ে প্লেটের ভাতগুলো নাড়াচাড়া করছেন। ঈশার না খেয়ে বসে থাকাটা কারোর চোখে না পড়লেও আয়াসের চোখ এড়ায়নি। ঈশাকে না খেতে বসে থাকতে আয়াস ধমকে উঠল, কি রে ঈশা, না খেয়ে বসে আছিস কেন? খাওয়া শুরু কর। সে কি রে ঈশা? ঈশা মা, তুই খাচ্ছিস না কেন?
খাওয়া শুরু কর। ঈশা এতক্ষণ ধরে অভিমানটা ভিতরে পুষে রাখলেও এখন বড় আম্মুর কণ্ঠ শুনে আর দমিয়ে রাখতে পারল না। বড় আম্মুর দিকে তাকিয়ে ছলছল নয়নে অভিমানী কণ্ঠে পড়ল, তোমার আমার কথা মনে আছে বড় আম্মু? আমি তো মনে করেছি ভুলেই গিয়েছো আমার কথা। ঈশা, এসব কোন ধরনের কথা? বেয়াদবির একটা লিমিট আছে। আনিশা বেগম ধমক দিতে থেকে সাথে সাথে রুকসানা বেগম শাসালেন, আহ আনিশা, তুমি ওকে বকছো কেন? আমি কথা বলছি ওর সাথে। ঈশা মা, আচ্ছা মা, কি কখনো মেয়ের কথা ভুলতে পারে? তাহলে এখন যে ভুলে গেলে? নিজের ভাইজিকে তো কত সুন্দর করে খাইয়ে দিচ্ছ, একবারও বলেছো ঈশা আয় তোকেও খাইয়ে দিব? ভাইজিকে পেয়ে আমার কথা তো ভুলেই গিয়েছো। ঈশা তোর কি বিবেক বুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে? মিলি এতদিন পর আমাদের বাড়িতে এসছে আর ও চাইছে মা ওকে খাইয়ে দিক, তাই মা ওকে খাইয়ে দিয়েছে। এতে তুই রাগ করে না খেয়ে বসে আছিস কেন? তোর তো মা প্রায়ই খাইয়ে দেয়, আর আজ মিলে কি খাইয়ে দিচ্ছে সেটা তো সহ্য হচ্ছে না। নাকে মেরেটা লিমিট থাকা দরকার। নে তাড়াতাড়ি খাওয়া শুরু কর, ফাউল কোথাকার। আয়াসের কথা শুনে সাথে সাথে রায়হান বেগম ধমকে উঠলেন, আয়াস, তোর সাহস কি করে হয় আমার সামনে ঈশাকে ধমক দেওয়ার? ওর আর তোর মায়ের মধ্যে কথা হচ্ছে, এখানে তোকে কথা বলতে কে বলেছে? হ্যাঁ, ফার্দার যেন এমন দুঃসাহস আর না দেখি, মাইন্ডেড। আরে ভাইজান, তুমি আয়াসকে কেন বকছো? ও তো ঠিকই বলেছে, ঈশা শুধু শুধু বাড়াবাড়ি করছে। আবার তুইও? রায়হান মাহমুদ হাসান মাহমুদের তর্কে জড়িয়ে যেতে দেখে রুকসানা বেগম কিছুটা বিরক্তি নিয়ে বললেন, আরে তোমরা থামবে? তোমরা এসবে কান না দিয়ে খাবার খাও। ইসামা, আমার মেয়েটা বুঝি আমার সাথে রাগ করেছে? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। এবারের মতো বড় আম্মু, সরি, প্লিজ রাগ করে থাকিস না। আয় এদিকে আয়, বড় আম্মুর পাশে এসে বস, বড় আম্মু খাইয়ে দেব। যদি অন্য সময় হলে ঈশা রোকসানা বেগমের কথা শুনে সাথে সাথেই বসা থেকে লাফিয়ে উঠে বড় মোর পাশে চলে যেত, কিন্তু এখন উঠল না। ইনফ্যাক্ট রোকসানা বেগমের হাতে খাওয়ার জন্য কোনো আগ্রহও দেখল না। আর তাই একটার কারণটা হলো ঈশার সাথে এতক্ষণ বড় আম্মুর অভিমান থাকলেও এখন বড় আম্মুর কাছ থেকে সব অভিমান গিয়েছে পড়ছে আয়াসের উপর। অর্থাৎ আয়াস যে ওকে একটু ধমক দিয়ে কথা বলছে সেটাই এখন ঈশার মনে গেঁথে গিয়েছে। এখন আরও বড় আম্মু যতই রাগ ভাঙাতে এতে কাজ হবে না, যতক্ষণ না আয়াসও রাগ ভাঙায়। এরই মধ্যে রোকসানা বেগম আবার বলে উঠলেন, কি রে মা, আয়, বড় আম্মু বলেছি তো খাইয়ে দিব, রাগ করে থাকিস না প্লিজ। আরে মা, তুমি শুধু শুধু ওকে ডাকছো। আমার মনে হয় ঈশার আজ ক্ষুধা লাগেনি, তাই ও খেতে চাইছে না। আর ছোট মা বকবে বলে তাল বাহানা করছে, এটা সেটা বলে। আয়েশের কথা শুনে রুকসানা বেগম আবারও ধমকে উঠলেন, তুই চুপ কর, তোর খাওয়া তুই খা। তোকে কে কথা বলতে বলেছে? ঈশামা, আয় না, বড় আম্মু কতক্ষণ না খেয়ে বসে থাকবো। না বড় আম্মু, আমি খাবো না। খাবি না মানে? এত বড় একটা রাত না খেয়ে থাকবি নাকি? পাগলাম্মু করিস না মা, আয়, বড় আম্মু খাইয়ে দেব। বললাম তো আমি আজ খাবো না, প্লিজ তোমরা জোর করো না। আর তাছাড়া আয়াস ভাইয়া ঠিকই বলেছে, আমার ক্ষুধা নেই। তোমরা সবাই খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি। বলে এসে চেয়ার ছেড়ে উঠে হাঁটা ধরল। ঈশামা, না খেয়ে যাস না প্লিজ। ঈশা, ঈশা, প্লিজ আমার কথাটা শোন। এত বড় একটা রাত না খেয়ে থাকতে পারবি না ঈশা। কে শুনে কার কথা? ঈশা কারোর কথা কানেই না নিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এমনকি রুকসানা বেগমের এতগুলো ডাকও কানে নেয়নি সে। আয়াস এক নজর ঈশার দিকে তাকিয়ে আবারও খাওয়ারও মনোযোগ দিল। ঈশা যে না খেয়ে চলে গিয়েছে এতে যেন ওর বিন্দুমাত্র আগ্রহ নেই। ফুপি, ঈশা তো না খেয়ে চলে গেল। ধুর, সব আমার জন্যই হয়েছে। আমি যদি... আরে মিলি, তুমি শুধু শুধু নিজেকে দোষারোপ করছো। ঈশা তোমার জন্য না খেয়ে চলে যায়নি। আয়াস ঠিকই বলেছে, ওর ক্ষুধা নেই তাই না খাওয়ার জন্য জাস্ট বাহানা খুঁজেছে। এখন টেনশন না করে খেয়ে নাও তো। রুকসানা বেগম আক্ষেপ করে কথাগুলো বললেন। রুকসানা বেগমকে আফসোস করতে দেখে আনিশা বেগম সরস গলায় বললেন, ভাবি, তুমি আবার শুরু করলে? তোমরা কেন নিজেদের উপর দোষ নিচ্ছ? কেন বলো তো? তোমরা জানো না ও কেমন?
যখনই খাবার খেতে ইচ্ছে হবে না হাজারো বাহানা খুঁজবে না খাওয়ার জন্য। এখনো তাই হয়েছে। তোমরা ওর জন্য টেনশন করে টাইম ওয়েস্ট করো না তো। সবাই খাওয়া শুরু করো। আনিশা বেগমের কথায় আর কেউ কিছু বলল না। সবাই আবারও নিজেদের মতো করে খাওয়া শুরু করলেন। এরপর খাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে গেল। রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ আগেই চলে গিয়েছেন, মিলিও চলে গিয়েছে। অয়ন চলে যেতে নিয়েও থেমে গিয়ে পেছন ফিরে তাকালো। আয়াসকে বসে থাকতে দেখে অবাক কণ্ঠে বলল, কিরে আয়াস, রুমে যাবি না? তোর তো আমাদের সবার আগেই খাওয়া শেষ হয়ে গেছে, চল। আয়াস চেয়ার ছেড়ে হেলান দিয়ে বসে বসে মোবাইল টিপছে। আয়নের কথা যা শুনে এক নজর অয়নের দিকে তাকিয়ে আবার মোবাইল স্ক্রিনে চোখ রেখে বলল, তুই যা, আমি পরে আসবো। অয়ন আর কিছু বলল না, সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুকসানা বেগম আর আনিশা বেগম তখনও কিচেনে খাবারগুলোর জিনিসগুলো ধুয়ে মুছে রাখছিল। কিছু সময় পর তাদের কাজ শেষ হয়ে গেল। তারাও ওই রুমে যাওয়ার জন্য কিচেন থেকে বেরিয়ে আসলো। আয়াস তখনও ডাইনিংয়ে বসেছিল। আয়াসকে এখনও বসে থাকতে দেখে রুকসানা বেগম অবাক হয়ে বললেন, কিরে আয়াস, রুমে না গিয়ে এখানে বসে আছিস কেন? যা রুমে যা। বলতে বলতে রুকসানা বেগম ডাইনিং টেবিলের উপর জগ থেকে ঢেলে এক গ্লাস পানি নিয়ে রুমের দিকে হাঁটা ধরলেন। রুকসানা বেগম চলে গিয়েও আনিশা বেগমের কিন্তু তখনও ডাইনিংয়ের কাছেই দাঁড়িয়েছিলেন। রুকসানা বেগম নিজের রুমে ঢুকে যেতে নিলে উনি এবার আয়েশের পাশে গিয়ে দাঁড়ালেন। আয়াস, এনি প্রবলেম? রুমে না গিয়ে এখানে বসে আছিস যে? আয়াস এক নজর চারপাশে তাকিয়ে তখন দেখলো সবাই রুমে গিয়েছে। এইবার মোবাইলটা পকেটে ঢুকিয়ে ছোটো মার দিকে তাকালো। আমার জন্য একটা কষ্ট করতে পারবে? ধুর পাগল, তোর জন্য কিছু করতে কষ্ট হবে কেন আবার? বল কি করতে হবে? এক প্লেট ভাত বেড়ে দিতে পারবে আমায়? আয়াসের কথায় আনিশা বেগম একটু অবাক হলেন। আয়াস তো ভাত খেয়েছে, তাহলে আবার ভাত বেড়ে নিতে বলছে কেন? সে কি, কেন? তোর পেট ভরেনি? আজ কি রান্নাটা মজা হয়নি? আর তার জন্যই কি তুই পেট ভরে খেতে পারিসনি? আরে সেটা নয়, আমার পেট ভরছে। তাহলে কার জন্য? কার জন্য আবার? আমাদের ড্রামা কুইনের জন্য। ও ও, ঈশার জন্য বলছিস? হুম। আরে ধুর, তুই ওর জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য এতক্ষণ বসে আছিস? পাগল ছেলে। ওর জন্য হলে নিয়ে যাওয়ার দরকার নেই। ওর হয়তো ক্ষুধা নেই আজ, তাই খায়নি। শুধু শুধু খাবারগুলো বেড়ে পরে নষ্ট করে ফেলে দিতে হবে। তুই বরং ওর খাবারের কথা না ভেবে যা গিয়ে শুয়ে পড়। ও একবার যখন বলেছে খাবে না, তাহলে আর খাবে না। যা রুমে যা। ছোট মা, আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করার আগে বিপত্তি করতে চাইছো? মানে? তোমার কি মনে হয় তোমার মেয়ে মায়ের উপর রাগ করে না খেয়ে চলে গিয়েছে? আচ্ছা তুমি কখন ওর মায়ের উপর রাগ করতে দেখছো? বড় আম্মু তো ওর জান পরান, ওর সবাই রাগ আছে আমার উপর। তাই ম্যাডাম যেহেতু আমার উপর রাগ করছে, রাগটা তো আমাকে ভাঙাতে হবে, তাই না? প্লিজ তুমি একটু কষ্ট করে ভাতগুলো বেড়ে দাও। আয়াস, তুইও না, আমরা না বুঝলেও তুই ঠিকই বুঝে যাস ঈশার সব কিছু। তোর থেকে ভালো বোধহয় ওকে আর কেউ বুঝতে পারবে না। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট। এখন কাইন্ডলি গিয়ে ভাতগুলো বেড়ে আনো, নয়তো আমার ড্রামা কুইন ঘুমের রাজে তলিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আনছি, তুই বস। বলে আনিশা বেগম কিচেনে চলে গেলেন। আয়াস ততক্ষণ বসে থাকতে কি করবে, তাই আবার মোবাইলটা বের করে টিপতে লাগলো। মিনিট 5 মধ্যে আনিশা বেগম একটা প্লেট করে ভাত বেড়ে নিয়ে আসলেন। আয়াস, এই নে ভাত বেড়ে নিয়ে আসছি, সাথে ঈশা যা যা খাবে সব দিয়ে দিয়েছি। আয়াস মোবাইল পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ালো। তারপর আনিশা বেগমের হাত থেকে হাতের প্লেটটা নিয়ে বলল, থ্যাঙ্কস। থ্যাঙ্কস দিতে হবে না, তুই জাস্ট ও খেয়েছে কি না আমাকে সেটা একটু জানাস। আয়াস দুষ্টু হেসে বলল, আমি তোমাকে বলতে গেলে তোমাদের রোম্যান্সের ব্যাঘাত ঘটাবে। তাহলে তোমার মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে দিবে। আয়াস, তুই কিন্তু ভারী দুষ্টু হয়েছিস, ফাজিল ছেলে। আল্লাহ জানে আমার মেয়েটার কপালে কি আছে। না বাবা থাক, আমার মেয়ের জন্য খারাপ ছেলেই যথেষ্ট। আচ্ছা আমি তাহলে গেলাম, বলে আর সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আনিশা বেগম হেসে নিজের রুমের দিকে হাঁটা ধরলেন।
উপরে উঠে আয়াস ঈশার রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ কয়েক কদম যেতে কিছুটা ভেবে থেমে গেল। না, খাবারটা ঈশার রুমে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। ওর রুমে তো মিলি থাকবে, আর মিলির সামনে থাকলে ম্যাডামের রাগ ভাঙবে, বই কি কম হবে না। সো খাবারটা আমার রুমে নিয়ে গিয়ে খেলেই বেটার হবে। ব্যাস, যেই বাবা সেই কাজ। আয়াস খাবারের প্লেটটা নিজের রুমে রেখে এসে ঈশার রুমে গেল। অন্যদিকে ঈশার রুমের দরজা লক করা না থাকলেও আজ আয়াস দরজা হতেই বুঝতে পারলো ঈশা দরজা নক করা। হয়তো মিলি লক করছে। আয়াস দরজায় টোকা দিল, ডাকলো, ঈশা, 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 দরজাটা খোল। ঈশা আর মিলি দুইজন শুয়ে পড়ে গল্প করছিল। আসলে ঈশার যতই রাগ থাকুক সব আয়াসের উপর, তাই মিলির সাথে ঈশার নর্মালভাবেই গল্প করছে, যেমন কি যেন কিছুই হয়নি, কিন্তু মনে মনে আয়েশের উপর ঠিকই রাগ পুষে রেখেছে। হঠাৎ দরজায় ঢুকে পড়ে শুনে, সেই সাথে আয়েশের কণ্ঠ পেয়ে দুইজন তাকালো দরজার দিকে। ঈশা, আয়াস ডাকছে তোমায়। বোধ হয় কিছু বলবে তোমায়। যাও গিয়ে দেখো কেন ডাকছে। মিলির কথা শুনে ঈশা অভিমানী কণ্ঠে পড়ল, ডাকলে ডাকুক, আমি যাব না। ঈশা দরজা খুলতে বলছি। ঈশা, ডাকছে তো তোমায়, যাও গিয়ে দেখো কেন ডাকছে। দরকারেও তো হতে পারে। হলে হোক, আমি উঠবো না। কয়েকবার ডেকে সাড়া না পেলে ভাবতে আমরা ঘুমিয়ে পড়েছি, তখন নিজে নিজেই চলে যাবে। কিন্তু তখন আবারও আয়েশকের কারণের ডাক ভেসে আসলো, তবে এবার ঈশার নাম ধরে নয়, মিলির নাম ধরে ডাকছে। মিলি, মিলি, আমি জানি ঘুমিসনি তোরা, প্লিজ দরজাটা খোল। আয়েশের ডাকাডাকিতে ঈশা না উঠেও মিলি না উঠে থাকতে পারলো না। মিলি উঠে গিয়ে দরজাটা খুলে দিল। আয়েশ ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি হলো, তোদের দরজা খুলতে এতক্ষণ লাগে কেন? মিলি ভালো করে জানে যদি আয়েশকে মিথ্যে না বলে তাহলে আয়েশ ওকে আর ঈশা দুইজনকেই বকবে, তাই মিলি তৎক্ষণাৎ বলে উঠল, আসলে আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই শুনতে পাইনি। কেন ডাকছিলি? কিছু কি লাগবে? আয়াস ঈশার দিকে তাকিয়ে বলেই ফেললো, লাগবে। ঈশা আবার রুমে চলে গেল, একটা দরকার আছে। মিলি যেহেতু বলছিল ওর ঘুমিয়ে পড়ছিল, তাই ইস্যু ঘুম ঘুম কণ্ঠে বলল, ভাইয়া, আমার না এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। যা করার সকালে করব, এখন কোনো কাজ টাজ করতে পারবো না। ড্রামা বন্ধ করে উঠবি নাকি মার খাবি, কোনটা? তাড়াতাড়ি ওঠ। মিলি যেই না বললো ঘুমিয়ে পড়ছে, অমনি ঘুমে ভান ধরলি না? তোর ঘুমিয়ে পড়লে তোদের দুরুম থেকে যে কথার আওয়াজ শোনা গেল, সেটা কি তোদের ভূতে বলছিল? ঈশার ঘুম জড়ানো কণ্ঠ শুনে আয়েশ ধমকে উঠল, ড্রামা বন্ধ করে উঠবি নাকি মার খাবি? উঠ তাড়াতাড়ি। মিলি যেই না বললো ঘুমিয়ে পড়ছে, অমনি ঘুমের ভান ধরলি না? তোরা ঘুমিয়ে পড়লে তোর রুম থেকে যে আওয়াজ শোনা গেল, সেটা কি তোদের ভূতে বলছিল? আরে ভাইয়া, তুই ভুল শুনেছিস বোধ হয়। আমরা তো এখন না উঠে কথা বলছিস? ওঠ তাড়াতাড়ি। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে না উঠিস তাহলে কিন্তু খবর আছে। 1, 2, 3। আয়াস 3 বলার আগে ঈশা শোয়া থেকে লাফিয়ে উঠে বিছানায় নেমে পড়লো। তারপর আয়াসের কিছু না বলে হাঁটা ধরলো। ঈশার কাণ্ড দেখে মিলি হাসলো। ঈশার বাচ্চা আমার স্বভাবগুলো আর গেল না। ঈশাকে যেতে দেখে আয়াসও বাঁকা হেসে ঈশার উপর পেছন থেকে হাঁটা ধরলো। আনিসা, এখন শীতের দিন, তাই রাতটা সচরাচর একটু বড়ই হয়। এত বড় একটা রাত মেয়েটা না খেয়ে কিভাবে থাকবে? যতই ওর সামনে রাগ দেখায়, কিন্তু ও না খেয়ে আছে, সেটা তো খারাপ লাগছে, তাই না? আমার মনে হয় তোমার একবার খাবার নিয়ে ওর রুমে যাওয়া উচিত ছিল। তোমার কি মনে হয় আয়াস থাকতে তোমার মেয়েকে না খেয়ে থাকতে দেবে? আয়াস ওর জন্য খাবার নিয়ে গিয়েছে রুমে, তুমি টেনশন না করে ঘুমাও। আয়াস যেহেতু খাবার নিয়ে গিয়েছে, আমি শিওর আয়াস ওকে না খাইয়ে ঘুমাতে দেবে না। হাসান মাহমুদ আর আনিশা বেগম দুইজনেই শুয়েছিল। তখনই কথাটা বললেন হাসান মাহমুদ। আনিশা বেগম স্বামীর কথায় একগাল হেসে বললেন, নে, এবার তো রুমে এসছি, বল কি বল। আয়েশের রুমে ঢুকে কথাটা বলল ঈশা। আয়েশের পেছনেই ছিল। আয়েশ দরজা বন্ধ করে কিছু বলবে না করবে বলেই বাঁকা হাসলো আয়াস। আয়েশের কথা শুনে ঈশা চমকে পিছনে তাকালো, আমতা আমতা করেই বলল, আব- ব- কিছু করবি মানে কি? আর তুই দরজা বন্ধ করছিস কেন? কালকের কামড়গুলো কি ভুলে গিয়েছিস?
সরি, আগে দরজাটা খোলো প্লিজ। আর তুমি আমার দিকে এভাবে এগিয়ে আসছো কেন? আমি কিন্তু চিৎকার দিব বলে দিচ্ছি। আয়েশ ঠোঁট হাসি ঝুলিয়ে ঈশার দিকে অগ্রসর হতে লাগলো। তা চিৎকার করে সবাইকে কি বলবি শুনি? ব- 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 বলবো তো তো হ্যাঁ, আমি কি বলবি? প্লিজ আমার দিকে এগিয়ে এসো না। আমার তোর কি হয়েছে শুনি? ঈশা গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনছিল, আর আয়াস ওর দিকে এগিয়ে আসছিল। হঠাৎ আয়াসের কণ্ঠটা দূর থেকে এসছে বুঝতে পেরে ঈশা আর চোখে তাকালো সেদিকে। তাকিয়ে দেখলো আয়াস সেন্টার টেবিলের উপর থেকে একটা ভাতের প্লেট হাতে নিচ্ছে। আয়াস বিছানায় পাশে বসে প্লেটটা সামনে রেখে বলল, তোর কি মনে হয়েছিল আমি তোর সাথে কিছু করে ফেলবো? আচ্ছা তুই বল, তোর মতো মেয়ের সাথে কিছু করা যায়? মানে এত মানামানি করিস না, তোর ছোটো মা এসবে ঢুকবে না। তোর ছোট্ট মাথাটিতে চাপ না দিতে বস। আমি খাবো না। আমি তোর পারমিশন চাইনি। বসতে বলেছি, বস তাড়াতাড়ি। না বসলে কি করবি? না বসলে কি আর করবো সেটা পরের কথা। আগে তুই যে ননস্টপ তুই করে যাচ্ছিস সেটার জন্য কিন্তু কালকের মতো আবারও কামড় দিব, তবে এবার আর কামড়গুলো ঘাড়ে পড়বে না, কোথায় পড়বে তাহলে? গালে, যাতে সবাই দেখতে পায়। দেখলে তো ভালোই। আমি সবাইকে বলবো যে তুই আমার গালে কামড় দিয়েছিস, তখন সবাই তোকে রাক্ষস বলবে। তোর মতো তো আর সবাই বোকা নয় যে রাক্ষস বলবে। রাক্ষস নয়, বরং অন্য কিছু বলবে। বোকা এসে আয়েশের কথাই বুঝতে না পেরে পাল্টে প্রশ্ন করলো, অন্য কিছু কি বলবে? বলবে আমি তোকে লাভ বাইট দিয়েছি। আর লাভ বাইট মানে নিশ্চয়ই জানিস, তখন কি শুনতে ভালো লাগবে? তুমি কিন্তু অনেক খারাপ। তাই বলছি, তাড়াতাড়ি বস, নয়তো জানিসই তো ছেলেরা কি করতে পারে। তুমি আসলেই খারাপ। একটু সুন্দর করে বললে কি হয় না? তা না করে সব সময় ধমকাবে। একটু সুন্দর করে বললে তো পারো, ঈশা আমি তোর জন্য খাবার এনেছি, প্লিজ খেয়ে নে। কিন্তু তুমি সেটা কেন বলবে? তুমি তো শুধু শিখেছো ধমকের উপর ধমক দেওয়া। বড় আম্মু বোধহয় জন্মের সময় তোমাকে মধু দিতে ভুলে গিয়েছিল, তাই সব সময় এমন তিতা তিতা কথা বের হয়। তোর কি বলা হয়েছে? বলা শেষ হলে এবার এসে বসতে পারিস। আমার সামনে আবার অফিসে যেতে হবে, তোর বকবক শোনার আমার টাইম নেই। আয়। এসে যেন আয়েশ ওকে না খাইয়ে ছাড়বে না। যত যা বলুক, জিতটা যে আয়েশের হবে সেটাও অজানা নয়। তবে অবশেষে বাধ্য আয়েশের সামনে গিয়ে বসে পড়ল ঈশা। নে হা কর। ঈশার মুখের সামনে ভাতের গ্রাস ধরে কথাটি বলল আয়াস। ঈশাও বিনা বাক্যে হা করে আয়েশের হাত থেকে তুলে খাবারটুকু পুড়ে নিল। ঈশা খাচ্ছে আর আয়েশ কিছু সময় পরপর গ্লাস বানিয়ে ঈশার মুখের সামনে ধরছে। খাওয়ার মাঝে হঠাৎ আয়েশ বলল, না খেয়ে চলে আসলি কেন? ঈশা খেতে খেতে জবাব দিল, খাওয়ার ইচ্ছে ছিল না তাই। ইচ্ছা ছিল না নাকি রাগ করে? জানোই যখন, তাহলে জিজ্ঞেস করছো কেন? না, তবু জিজ্ঞেস করছি আর কি। রাগটা কার উপর, মায়ের উপর নাকি মিলির উপর? তুমি কি আমাকে কখনো বড় আম্মুর সাথে রাগ করতে দেখেছো? আর রইল মিলি আপু, ও আমাদের গেস্ট, আমি ওর সাথে রাগ করব কেন? মায়ের উপরও করিসনি, আবার মিলির উপরও করিসনি বলছিস, তাহলে রাগটা করছিস কার উপর? ছোট মার উপর? না। তাহলে বাই এনি চান্স রাগটা কি আমার উপর? জানোই যখন, তাহলে জিজ্ঞেস করছো কেন? না, শিওর হচ্ছিলাম আর কি। আজ সবসময় আমার উপর রাগ করিস কেন বলো তো? না মানে, মা তোকে খাইয়ে দেয়নি আর মায়ের হাতে খাচ্ছিলি না মিলি, তাহলে এখন আমার দোষটা কোথায়? আমার উপর রাগ করছিস কেন? রাগ করাটা স্বাভাবিক নয় কি? হ্যাঁ, রাগ করাটা স্বাভাবিক। আমি কি একবার বলেছি রাগ করাটা অস্বাভাবিক? আমি বলতে চাচ্ছি রাগটা করার প্রধান কারণটা কি, প্রপার কারণটা কি? তুমি এখনো কারণ জানতে চাইছো? আমি যখন বড় আম্মুকে একটু অভিমান করে বলেছিলাম আমার কথা ভুলে গিয়েছো, তখন তুমি আমাকে কতগুলো কথা শোনালে। বড় আম্মু নাকি আমাকে প্রায়ই খাইয়ে দেয়, আর আমি নাকি মিলি আপুকে খাইয়ে দেওয়াটা সহ্য করতে পারছি না, আরো কত কি। তাই আমার রাগ হয়েছে।
সবার সামনে এভাবে রাগ দেখিয়ে কথাগুলো বলা কি খুব জরুরি ছিল? আচ্ছা, তুই সারা বছর এমন বোকায় থাকবি? মানে? মনে হলো যদি আমি তোর সাথে ওইভাবে রাগ না দেখাতাম তাহলে মিলি কতটা কষ্ট পেত জানিস? ও আমার গেস্ট, ওকে বুঝিস, আর এটা বুঝিস না? তাই বলে সবার সামনে বকবে? ছোটো মা তো বকছে, কই ছোটো মার সাথে তো রাগ করিসনি, তাহলে সবসময় রাগ করার উপরেই কেন? আমি খেয়াল করছি সবার বসার থেকে তোকে বকলেই তুই কারোর সাথে রাগ না করে রাগ করিস আমার উপর, কেন? সব বোঝো, আর এটা বুঝো না কেন তোমার উপর রাগ করি। না বললে আমি কি করে বুঝবো যে কেন রাগ করিস? থাক, তোমার আর বুঝতে হবে না। আয়াস মনে মনে হাসলো, তার মুখে প্রকাশ করলো সেটা মুখ গম্ভীর্য ভাব রেখে বলল, ওকে, তুই বলতে চাস, বলতে না চাইলে বলিস না। বাই দ্য ওয়ে, তোর পিছনে আমার মোবাইল রাখা আছে, ছোট মাকে কল দিয়েছি, দিয়ে বল কি বলবি। তুই ভাত খাচ্ছিস? কেন? আম্মু কি জানে তুমি আমার জন্য রুমে ভাত নিয়ে এসেছো সেটা? তোর কি মনে হয় আমি তোর জন্য নিজে ভাত বেড়ে এনেছি? হা হা, তোদের ভালোবাসা নেই যে আমি তোর জন্য কষ্ট করে ভাত বেড়ে আনবো। ছোট মাই আমাকে ভাত বেড়ে দিয়েছে, এখন আর অযথা প্রশ্ন না করে কল দে ছোট মাকে। ঈশা অজ্ঞতা আয়াসকে কথায় মায়ের নাম্বারে কল দিল। ভাগ্যক্রমে এবার রিং হতে কলটা রিসিভ হলো। হ্যাঁ আয়াস, বল। ঈশা মোবাইলটা নিজের সামনে ধরে বলল, তোমার আয়াস নয়, আমি। সাথে সাথে আনিশা বেগমও ধমকে উঠলেন। ঈশা বেয়াদবের মতো কথা বলছিস কেন? আয়াসকে ভাইয়া না বলে আয়াস বলছিস কোন আক্কেলে? আচ্ছা, তোমার উপদেশ দেওয়া বন্ধ করে আমার কথাটা শুনবে নাকি দিয়েই যাবে? কি বলবি বল। এই দেখো, আমি ভাত খাচ্ছি। বলে এই মোবাইলটা একটু দূরে নিয়ে ওকে যে আয়াস খাইয়ে দিচ্ছিল সেটা দেখালো। আয়াস এতক্ষণ খেয়াল করেনি যে ঈশা ছোট্ট মাকে ভিডিও কল দিয়েছে, ভেবেছিল লাউড স্পিকারে কথা বলছে সে, তাই ও ঈশার কথা বলার ফাঁকে ঈশাকে ভালো অনায়াসে খাইয়ে দিচ্ছিল। হঠাৎই তখন ঈশার মোবাইলটা দূরে নিয়ে গিয়ে খাওয়ানো দেখে আয়াস কিছুটা থতমতো খেয়ে গেল। ইস, কী করছিস? আমি তোকে কল দিয়েছি, বলতে বলেছি ভিডিও কল দিয়ে দেখাতে বলিনি? বলে আয়াস ঈশার হাত থেকে সৌমের মোবাইলটা নিয়ে কলটা কেটে দিল। আনিশা বেগম বুঝতে পারলেন ওনাকে থেকে ফেলাতে। আয়াস লজ্জা পেল, উনি হাসলেন। কি হলো এটা? মোবাইলটা এইভাবে নিয়ে নিলে কেন? আর কলটা এবার কেটে দিলে কেন? তুই কি বোকা? আমি তোকে খাই দিচ্ছি ভিডিও কলে, ছোটো মাকে দেখানোর কি ছিল? ছোটো মা কী ভাববে? কিছু ভাববে, তাও আবার আম্মু। হাসালে আমায়। যেখানে তোমার সাথে একা একটা রুমে থাকাই আম্মু কিছু মনে করেনি, সেখানে তোমার হাতে খাইয়ে দিলে কি মনে করবে? তাই বলে ভিডিও কলে দেখাবি? দেখলাম আর কি, আম্মুর মেয়ের জামাই কতটা কেয়ারিং। কিছু বলবি? না তো, কিছু বলিনি। এবার আমি তাহলে যাই। চলে যাবি? খাওয়া তো শেষ, বসে থেকে কি করব? তবে তুমি চাইলে বসতে পারি। বাহ, এখন দেখছি কোনো রকম ভুল হচ্ছে না। আয়াস আর কিছু না বলে অয়েন্টমেন্টের ভিতর থেকে কিছু অয়েন্টমেন্ট হাতের আঙুলে নিয়ে খুব যত্ন করে ইশারা ঘাড়ে লাগিয়ে দিতে লাগলো। আয়াসের এই মুহূর্তে খুব ইচ্ছা করছে যদি কালকের মতো ঠোঁটের উষ্ণ স্বর স্পর্শ ঈশাকে ব্যথাটা কিছু হলেও চুষে নিতে পারত, তাহলে হয়তো ওর মনকে বুঝতে পারত। কিন্তু এখন যে মনটা খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করছে, সেটা কিভাবে ঈশাকে বোঝাবে সে? ঈশা তো কতকাল সহজ বলে দিয়েছে যে কালকের কামড় দিও না কিও আজ মলম লাগাতে চাইছে, কিন্তু অবুঝ ঈশা তো জানেই না যে কালকে আয়াস ওকে ঠিক আজকের মতো যত্ন করে অয়েন্টমেন্ট লাগাতে দিয়েছিল। সেই সাথে আয়াসের ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়েছিল ওর ঘাড়ে। অবশ্য আজও কালকের মতো করে ঘুমিয়ে পড়ার পরই অয়েন্টমেন্ট লাগাতে যেত, কিন্তু আজ ঈশার রুমে মিলি থাকছে, তাই আয়াসের এখনই অয়েন্টমেন্টটা লাগিয়ে দিতে হবে ঈশাকে, নয়তো জীবনে ঈশার জানা মতে এই অয়েন্টমেন্ট লাগাতে দিত না আয়াস। নেই হয়েছে, এবার ওনাটা গায়ে জড়িয়ে নিতে পারবি। ঈশাও সাথে সাথে ওনাটা গায়ে জড়িয়ে নিয়ে আবারও সামনের জায়গায় বসে পড়লো। হঠাৎ আয়াসকে উঠে যেতে দেখে সে অবাক কণ্ঠে বলল,